শুরুতে আমরা একটি দেবী মাতার অনেক বড় মূর্তি দেখতে পাই। আর সেই মূর্তিটি লোকজন কয়েকদিনের জন্য মন্দির থেকে সরিয়ে রাখছিল, কারণ মন্দিরের সংস্করণ কাজ চলছিল। আর সেই সংস্করণ কাজে যেন কোনো রকম বাধা না আসে, সেজন্য মূর্তিকে সাময়িক 10 দিনের জন্য সরিয়ে রাখা হচ্ছিল। 10 দিন পর সকল বিধিবিধান অনুযায়ী আবার স্থাপন করা হবে। কিন্তু গ্রামবাসীর ধারণা ছিল দেবী মাতাই তাদের রক্ষা করছে, তাই মন্দির থেকে দেবী মাতাকে সরানোর কারণে তাদের উপর বিপদ আসতে পারে। এরপরই আমরা মন্দির থেকে দূরে এক জায়গায় কিছু তান্ত্রিককে দেখতে পাই, যারা কিছু অদ্ভুত পূজা করছিল। তারা জানতো যে দেবী মাতা না থাকায় তারা কিছু আত্মাকে পৃথিবীতে এনে বন্দী করতে পারবে, যার ফলে তারা পুরো পৃথিবীতে তাদের ক্ষমতা কায়েম করতে পারবে। কিন্তু এরই মধ্যে একটি খুব শক্তিশালী আত্মা মুক্ত হয়ে যায়, যাকে কেউই নিয়ন্ত্রণ করতে পারে না, আর সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখতে পাই যে সে আত্মা সরাসরি গ্রামের রাজমহল খ্যাত জমিদার বাড়িতে প্রবেশ করছে। আর এই ব্যাপারটি সেখানে থাকা একজন বাবা দেখতে পায়, কিন্তু সে ছিল বোবা। তারপর আমরা জমিদারকে দেখতে পাই, সেই মন্দিরের সংস্করণের কাজ করাচ্ছিল, কিন্তু সেই বোবা বাবা তাকে সচেতন করার চেষ্টা করে। সে বোবা হওয়ার কারণে কিছু বোঝাতে পারছিল না, শুধু চিল্লাচিল্লি করছিল। আর জমিদারও কিছু বুঝতে পারে না, সে মহলে চলে যায়। আর সেদিন রাতেই জমিদারকে একটা ভয়ঙ্কর আত্মা আক্রমণ করে আর খুব বাজেভাবে আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে তারা জানায় জমিদার কমায় চলে গেছে, আর তার দেখাশোনা মহলে রাখা হবে। এখন আমরা মহলে থাকা চরিত্রগুলোর সাথে পরিচিত হই। জমিদারের বড় ছেলের নাম রমেশ, তার স্ত্রীর নাম সন্ধ্যা, আর তার ছেলের নাম সুরেশ। ছোট ছেলের নাম মুরলী, আর তার হবু স্ত্রীর নাম আনিতা। বাড়িতে দুজন কাজের লোক ছিল, ভীরা আর কোমল, তারা ভাই বোন। আর জমিদারকে দেখাশোনার জন্য আসা নার্স, তার নাম ছিল মঞ্জু। মঞ্জুর ব্যবহার কিছুটা উদ্ভট ছিল। এদিকে মহল থেকে জমিদারের চিকিৎসার জন্য একজন বেদকে চিঠি পাঠায়, কিন্তু সেই বেদ মারা গিয়েছিল। তাই তার ছেলে টাকার লোভে তার বাবা সেজে একজন চেলার নিয়ে মহলে আসে। এরপর আমরা মঞ্জুকে আজব কিছু পূজা করতে দেখি, আর রমেশের চোখে অদ্ভুত কিছু আকৃতি দেখা দিচ্ছিল। আবার মুরলী তার বাবাকে হাওয়ায় ভাসতে দেখে, আর তার আশেপাশে কিছু একটা অনুভব হয়, তাই সে বুঝে যায় কিছু তো একটা আছে মহলে। পরের দিন সকালবেলা মুরলী আনিতার সাথে ছিল, দুষ্টামি করছিল। তখন সে খেয়াল করে বাড়ির ড্রাইভার আনিতার দিকে নোংরা চোখে তাকিয়ে আছে, তাই মুরলী ড্রাইভারকে মারধর করে। এতে ড্রাইভারের হাত ভেঙে যায়। এখন ড্রাইভার সেই রাতে প্রতিশোধ নিতে মদ খেয়ে একটা ছুরি নিয়ে মুরলীকে হত্যা করতে প্রাসাদে যায়, কিন্তু তখনই সেখানে সেই ড্রাইভারের উপর একটি আত্মা আক্রমণ করে তাকে মেরে ফেলে। এদিকে আমরা দেখি মঞ্জুকে সে কখনো জানালার কাছে, কখনো কূপের কাছে, আনিতাও প্যারানর্মাল অ্যাক্টিভিটি করতে দেখতে পায়। আর মুরলী ড্রাইভারকে মৃত অবস্থায় কূপের কাছে দেখতে পায়। পুলিশ পরের দিন সকালে মুরলীকে গ্রেফতার করে নিয়ে যায়, কারণ তার আগের দিন মুরলীর ড্রাইভারের সাথে ঝগড়া হয়েছিল। এই ঘটনার পর রবি নামে একজন ব্যক্তি মহলে আসে। সে ছিল অনিতার ভাই এবং পেশায় সে একজন বন্যপ্রাণীর ফটোগ্রাফার ছিল। মঞ্জু প্রথম দেখাতেই রবিকে পছন্দ করে ফেলে। যাই হোক, এখানে রবিকে আনিতা বলে মহলে কিছু একটা গড়বড় আছে, তাই এখন রবি তার তদন্ত শুরু করে। আর সেদিন রাতেই একটি দুর্ঘটনা ঘটে। মূলত তারা একটি পুতুল দেখতে পায়, যা একাই চলছিল, এবং এই পুতুল সুরেশের সাথে খেলা করে এবং তাকে কূপের কাছে নিয়ে যায়। তারপর সে আত্মা সুরেশকে পানির মধ্যে টেনে নিয়ে ডুবিয়ে দেয়। এই ঘটনা ঘটায় সেই বোবা বাবা বুঝতে পেরেছিল, তাই সে মহলের বাইরে এসে চিৎকার শুরু করে, রবির উপর কাদা ছুঁড়ে। এমন পরিস্থিতিতে যখন রবি তার শার্ট পরিষ্কার করতে কূপের কাছে যায়, তখন সে দেখতে পায় সুরেশ পানিতে ডুবে যাচ্ছে। রবি সঙ্গে সঙ্গে সুরেশকে বাঁচায়, এবং এই সময় রবির বুঝতে বাকি থাকে না যে সে বোবা বাবাই তাকে সুরেশকে বাঁচাতে সাহায্য করেছে। এখন পরের দিন রবি সুরেশের সাথে কথা বলে, এবং এখানে সে আত্মা সুরেশের সামনে উপস্থিত হয়। এরপরে রবি সরাসরি মঞ্জুকে প্রশ্ন করে। মঞ্জুর আচরণ কিছুটা অদ্ভুত ছিল। মঞ্জু বলে যে সে প্রতিদিন রাতে পূজা করে এবং কূপে ফেলে দেয়। এটা করলে তার খুব তাড়াতাড়ি একজন ভালো ছেলের সাথে বিয়ে হবে, এবং সে গোপনে এসব করে কারণ পূজাটা একটু অদ্ভুত ছিল, তাই মানুষকে এসব জানানো উচিত নয়। মঞ্জু আরো বলে ড্রাইভার যেদিন মারা যায় সেদিন রাতে সে পূজা করার সময় বাইকের শব্দ শুনতে পায়, সুতরাং এটা পরিষ্কার ছিল যে মঞ্জু নির্দোষ। এমন পরিস্থিতিতে রবি বাড়ির সীমানায় প্রাচীরের কাছে তদন্ত শুরু করে, কেননা আমরা দেখি ড্রাইভারের একটি হাত ভেঙে গিয়েছিল, তাই সে বাইক চালিয়ে বাড়িতে আসেনি। তার সাথে অবশ্যই কেউ এসেছিল, অর্থাৎ প্রাচীরের কাছে কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। তখন সে সেখানে একটি মেজারমেন্ট ফিতা পায়, যার উপর একটি কার্পেন্টারের নাম লেখাও ছিল। রবি সেই কার্পেন্টারের সাথে দেখা করে। এখানে রবি জানতে পারে যে সেই কার্পেন্টারই ড্রাইভারকে তার বাইকে করে মহল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। কার্পেন্টার স্পষ্টভাবে দেখেছিল যে ড্রাইভারকে একটি আত্মা মেরে ফেলছিল, এবং তাড়াহুড়ো করে পালানোর সময় তার মেজারমেন্ট ফিতা সেখানে পড়ে যায়। এখানে কার্পেন্টার রবিকে আরো কিছু জিনিস বলে, যা আমরা পরে জানতে পারবো। মহলে মুরলী ফিরে এসেছিল, এবং রবি সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আর সেই ক্যামেরার সাহায্যে রবি, মুরলী এবং মঞ্জু সেই আত্মাকে দেখতে পায়। তখনই মহলের সুরেশও নিখোঁজ হয়ে যায়, আর সবাই তাকে খুঁজতে শুরু করে। এখন সুরেশকে একটি জায়গায় বসে থাকতে দেখা যায়, কিন্তু সেই আত্মা রমেশকে নিয়ে যায়। এই দ্রুতগতির সময়ে সব ঘটনা রবির ক্যামেরায় ধরা পড়ে, আর একটি একটি করে ফ্রেম ধরে রবি একটি মহিলার
স্পষ্ট মুখ দেখতে পায় যে রমেশকে টেনে নিয়ে যাচ্ছিল। এখন এই মহিলাকে মুরলি চিনতে পারে, কারণ সে ছিল মুরলির বোন মায়া। হ্যাঁ, এখন থেকে গল্প অতীতে চলে যায়, যেখানে আমরা জানতে পারি যে রমেশ এবং মুরলির একটি বোনও ছিল, যার নাম ছিল মায়া। মায়া ছিল সবার আদরের, সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু একদিন মায়া হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যায়। মায়া তাদের কোম্পানির একটি ম্যানেজারের প্রেমে পড়েছিল, যার নাম ছিল অরুণ। মায়ের বাবা কখনোই এই সম্পর্ক মেনে নেয়নি, তাই কিছু সময় পেরিয়ে যায় এবং একদিন মুরলি ঘটনাক্রমে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে মায়াকে দেখতে পায়। মায়া তখন গর্ভবতী ছিল এবং তার স্বামী অরুণ তার সাথে ছিল। এমন পরিস্থিতিতে মুরলি তাদের বাড়ির সন্ধান পায় এবং তার বাবা এবং ভাইকে নিয়ে যায়। সবাই মায়া এবং অরুণকে মেনে নেয়, এমনকি তাদের বাবা তাদের গ্রামে চলে আসার জন্য বলে। সে বলে, আমি তোমাদেরকে বরণ করে নেব এবং আমার সম্পত্তি অর্ধেকও দেব। মায়ার তো সম্পত্তির প্রতি কোনো বিশেষ আগ্রহ ছিল না, তবে সে খুব খুশি ছিল যে তাকে এবং অরুণকে গ্রহণ করা হচ্ছে, এত সম্মান দেওয়া হচ্ছে। তখন মায়া এবং অরুণ গ্রামে আসতে রাজি হয়। তাই যেদিন মায়া এবং অরুণ গ্রামে আসার কথা ছিল, মুরলি স্টেশনে তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেদিন ট্রেনের কোথাও তারা ছিল না। পরে মুরলি মায়া বা অরুণকে আর কখনোই খুঁজে পায়নি। আবার তারা তাদের ব্যাঙ্গালোরের বাড়িও খালি করে ফেলেছিল। এই ফ্ল্যাশব্যাক শুনে রবি বলে, আমি জানি মায়া এবং অরুণের সাথে কি হয়েছে, অর্থাৎ সে পরবর্তী কাহিনী জানতো। রবি এটা জানতে পেরেছে কারণ সেই কার্পেন্টার তাকে বাকি গল্পটি বলেছিল। কার্পেন্টার কিভাবে জানলো? কারণ ড্রাইভার তাকে সব বলেছিল, যে পরবর্তী ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল। সুতরাং আমরা আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, যেখানে মায়া এবং অরুণ ট্রেনে বসে গ্রামে আসছিল, কিন্তু রমেশ তাদের এক স্টেশন আগেই নামিয়ে নেয়। রমেশ বলে, আমি তোমাদের আগে নামিয়ে নিচ্ছি, কারণ তোমাদের গ্রামে আসা কিছু লোকের ভালো নাও লাগতে পারে। তারপর সে তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং যেখানে সে ড্রাইভার সহ মায়ার স্বামী অরুণকে হত্যা করার চেষ্টা করে। কারণ সুরেশ বলে, মায়া আমাদের পরিবারের সম্মান নষ্ট করছে। আসলে অরুণ অন্য কোনো জাতের ছেলে ছিল এবং মালিকের পরিবার নিজেদেরকে উচ্চ জাতের মনে করত। এখানে অনেক চেষ্টা করেও মায়া এবং অরুণ পালাতে সক্ষম হয় না। সেই সময় মায়ার বাবা অর্থাৎ মালিক সেখানে আসে এবং তিনি ওইসবের সাথে জড়িত ছিলেন। তিনি মায়াকে নিজের হাতে বিষ দেন এবং বলেন, তোমাকে এটা পান করতে হবে, কারণ আমি তোমাকে গর্ভবতী অবস্থায় মেনে নিতে পারছি না। অরুণের সন্তান তার গর্ভে বেড়ে উঠছিল, যাকে তার বাবা তাদের জাতের অংশ হিসেবে বিবেচনা করতে পারবে না। মায়া শর্ত দিয়ে বিষ পান করতে রাজি হয়, যে তারা অরুণকে যেন বাঁচিয়ে রাখে এবং তাকে এখান থেকে চলে যেতে দেয়। তখন সবাই রাজি হয়, কিন্তু মায়া বিষ পান করার সাথে সাথেই তারা অরুণকে মায়ের চোখের সামনে হত্যা করে। মায়ের খুবই কষ্ট হচ্ছিল, তাই তার বাবা নিজ হাতে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর তার মৃতদেহটি সেখানে কবর দিয়ে দেয়। তাই এখন মায়ার আত্মা ফিরে এসেছে এবং সে পুরো পরিবারের পুরুষদের থেকে প্রতিশোধ নিতে চায়। সে সুরেশ সহ সবাইকে হত্যা করতে চায়, অর্থাৎ ছোট শিশুকেও, কারণ তার স্বামী এবং পেটে থাকা সন্তানকে হত্যা করা হয়েছিল। এটি শোনার পরে মুরলি বলে যে সেই নোংরা পরিকল্পনার অংশ ছিল না এবং সে এই সম্পর্কে কিছুই জানতো না। তখন রবি বলে, মুরলির ভুল না থাকলেও সেই মায়ার বাড়িতে তার বাবা এবং ভাইকে নিয়ে এসেছিল, তাই পরোক্ষভাবে মুরলিও তার বোনের মৃত্যুর জন্য দায়ী। সব প্রকাশের পর রবি এবং মঞ্জু একজন গুরুজির সাথে দেখা করতে যায়, যিনি মঞ্জুর আঙ্কেল ছিলেন। গুরুজি মায়ার আত্মাকে থামাতে সাহায্য করতে পারবে। গুরুজি প্রথমে এই আত্মাকে বন্দি করতে চান, তাই তিনি আত্মাদের ডাকতে থাকেন, কিন্তু তখন অন্য আত্মা আসতে থাকে। গুরুজি বুঝতে পারেন যে মায়ার আত্মা অবশ্যই কারো ভেতরে ঢুকে গেছে, তাই তাকে ডাকলেও সে আসছে না। গুরুজি রবিকে একটি লেবু দেন, যার সাহায্যে জানা যাবে মায়ার আত্মা কার ভেতরে রয়েছে। এখন তারা যখন লেবু নিয়ে মহলে আসে, তখন সন্ধ্যা তাদের সামনে আসে এবং সন্ধ্যা আসতেই লেবু পচতে শুরু করে। সবাই মনে করে রমেশের স্ত্রী সন্ধ্যার ভেতরেই মায়ার আত্মা রয়েছে, কিন্তু রবি লক্ষ্য করে যে লেবুটি পিছন দিক থেকে নষ্ট হয়েছে এবং অনিতা পিছনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, রবির বোন অনিতার ভেতরেই মায়ের আত্মা ছিল। তখন রবি বলে, ভালোই হলো, মায়া ভাবে সন্ধ্যের তীর সন্ধ্যার দিকে গিয়েছে, আমরা এর সুবিধা নিয়ে পরিকল্পনা করতে পারবো। এই ঘটনা চলাকালীন মালিক কিছুটা সেন্সে আসতে শুরু করেছিল, তাই অনিতার ভেতরে মায়া বুঝতে পেরে মালিক অর্থাৎ তার নিজের বাবাকে বিষ দিয়ে হত্যা করে। প্রকৃতপক্ষে সম্ভবত সেদিন তার বড় ভাই রমেশকেও সে হত্যা করেছে। এদিকে গুরুজির কথা মতো তাদের পরিকল্পনা ছিল মায়ের মৃতদেহ যেখানে কবর দেওয়া হয়েছে তা খুঁজে বের করা, যা তারা একটি অলৌকিক নারকেলের সাহায্যে করবে। গুরুজি তার শিষ্যদের নিয়ে মহলে যায়। এদিকে মুরলি পুরো পরিবারকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সে বলে যে সন্ধ্যার ভেতরে একটি ভূত রয়েছে এবং তাকে কোথাও নিয়ে যেতে হবে। বাসের মধ্যে অনিতা একটি আপেল কাটছিল, সে সময় রবি বাসের ব্রেক শক্ত করে টানে এবং ছুরি দিয়ে অনিতার হাত কেটে যায়। মুরলি অনিতার হাত একটি রুমাল দিয়ে মুছে দেয় এবং তারপর রক্তমাখা রুমালটি গুরুজিকে দেয় পূজার জন্য। পরিবারের সদস্যরা সন্ধ্যাকে ভূত ভাবছিল, কিন্তু শীঘ্রই তারা জানতে পারে যে আসল ভূত অনিতার মধ্যে রয়েছে। অনিতার মধ্যে মায়ের আত্মা ঢুকে আছে। তারপর মায়ের মৃতদেহ শ্মশানে পাওয়া যায় আর মহলে পূজা শুরু হয়। কিছু সময় পরে
অনিতা অনুভব করতে শুরু করে যে কিছু একটা করা হচ্ছে, তাই সে নিজেই বাস চালিয়ে মহলে পৌঁছানোর চেষ্টা করে। এমন সময় গুরুজি এবং তার শিষ্যরা অনিতার মাধ্যমে মায়াকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অনিতা তাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এক পর্যায়ে গুরুজি রক্তাক্ত রুমাল ব্যবহার করে অনিতার মধ্যে থাকা মায়াকে একটি বৃত্তের মধ্যে আটকান। কিন্তু যদি ওই পূজার মাধ্যমে মায়ের আত্মাকে পরাজিত করা সম্ভব, তবে এতে করে অনিতার শরীরও ধ্বংস হয়ে যাবে। এজন্য একজন শক্তিশালী এবং শুদ্ধ আত্মার ব্যক্তিকে এগিয়ে আসতে হবে এবং তার শরীর দিতে হবে। রবি এতে সম্মত হয়েছিল এবং এই কারণে সে সেই শ্মশানে আচার অনুষ্ঠান করছিল। আর এই প্রক্রিয়ায় রবি বেঁচে থাকতে পারে, আবার মারাও যেতে পারে, ঠিক যেমনটা বলা হয়েছে। পূজার মাধ্যমে মায়ের আত্মা প্রথমে তার কবরে যায়, কিন্তু মুহূর্তেই সে রবিকে বশ করে। এর ফলে রবি সবাইকে আক্রমণ করে এবং মুরলী এবং সুরেশকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। মুরলী ও সুরেশ গাড়িতে করে দেবী মাতার মন্দিরের দিকে ছুটে যায়, কিন্তু রবি তাদের পিছু নেয়, গাড়ি চালিয়ে তাদের থামানোর চেষ্টা করে। তবুও মুরলী ও সুরেশ কোনো মতে মন্দিরে পৌঁছায়, যেখানে সেদিন দেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছিল। একবার মূর্তি প্রতিষ্ঠিত হলে মায়ের আত্মাকে ফিরে যেতে হবে, অর্থাৎ তার আগ পর্যন্ত রবির মধ্যে থাকা মায়াকে থামাতে হবে। এমন পরিস্থিতিতে রবি মন্দিরে এসে মুরলী ও সুরেশকে তাড়া করতে শুরু করে। পূজা চলতে থাকে, কিন্তু রবির মধ্যে থাকা আত্মা সবাইকে পরাস্ত করে চলছিল। মূর্তি প্রতিষ্ঠিত হতে তখনও প্রায় 10 মিনিট বাকি ছিল। রবি সবাইকে আক্রমণ করতে থাকলেও এক পর্যায়ে বোবা বাবা তাকে কিছুক্ষণের জন্য থামায়, কিন্তু কিছু সময় পর রবি তা পার করে মুরলী ও সুরেশকে মারার জন্য এগিয়ে যায়। রবি দুজনকে প্রায় হত্যা করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পূজা শেষ হয় এবং দেবী মাতার মূর্তি যথাযথ আচার অনুষ্ঠান সহ প্রতিষ্ঠিত করা হয়। এর ফলে মায়ার আত্মা রবির শরীর থেকে বেরিয়ে আসে। আমরা দেখি মায়ার আত্মা আকাশে উড়ে যায় এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অবশেষে মুরলী ও সুরেশ বেঁচে যায়, এমনকি রবি নিজেও বেঁচে যায়, কারণ তার দেহ শক্তিশালী এবং আত্মা শুদ্ধ ছিল। অনিতা হয়তো এত কিছু সহ্য করতে পারতো না, তার দেহ ধ্বংস হয়ে যেত, কিন্তু সবকিছু রবি নিজের উপর নেই, যার ফলে অনিতাও বেঁচে যায় এবং রবি নিজেও সুরক্ষিত থাকে। এখানেই গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরো দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।